আমাদের সংবিধানকে কাটাছেঁড়া করে একেবারেই আওয়ামী লীগের দলীয় মুখপাত্র হিসেবে বানানোর চেষ্টা করা হয়েছে। নির্বাচন কমিশন থেকেই এই বড় বড় মনস্টাররা তৈরি হচ্ছে। স্বাধীনতা 53 বছর ধরে শ্রেণী যে বৈষম্য ছিল সেই বৈষম্যের কিন্তু বিস্ফোরণতা হয়েছে এই জুলাইয়ে। আমি দেখেছি বিগত সরকার তারা রিভার্স গিয়ারে দিয়ে তারা পিছনের দিকে গাড়ি চালিয়েছে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। আওয়ামী লীগ যেই দাবিদার মনে করে সংখ্যালঘুদের রক্ষা কবচ হিসেবে রক্ষাকারী, আদতে সে কতটুকু রক্ষা করতে পেরেছে? বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বের যে প্রশ্ন, সেই প্রশ্নে ওনার ব্যক্তিগত অভিমত কি হবে, এই প্রশ্নের পাশাপাশি এই সামগ্রিকভাবে ঐক্যের প্রশ্নে ওনার ব্যক্তিগত মতামত আমরা জানতে চাচ্ছি। ডক্টর এহসানুল হক মিলন, প্লিজ। ধন্যবাদ সাইদকে। প্রথমে আমি এই ফোরাম ফর বাংলা স্টাডিজ তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ দে আর কানেক্টিং দ্য আইডিয়াস। এটা একটা বিরাট মতো নিয়ে তারা এসছে এবং এই অনুষ্ঠানটি করেছে, সেজন্য ধন্যবাদ জানাতে চাচ্ছি। রক্তের ঋণ, এটা ছিল আমাদের টপিক, সেই জন্য আমাদের ঋণ শুধতেই হবে। এবং আমি বিশ্বাস করি জুলাই 36 আর ক্যালেন্ডারে কখনো আসবে না। এবং আমি এই ঋণ শোধার জন্য আমার পানি পান করার সময় আমি সবসময় বলি আমার মুগ্ধ কোথায়, এটা আমি স্মরণ করি সবসময়। আবার ডুয়াল ন্যাশনালিটি সম্পর্কে প্রশ্ন এসছে নাকি? ডুয়াল ন্যাশনালিটি সংবিধানের আর্টিকেল 66 সিতে বলা হয়েছে, ইফ ইউ হ্যাভ ওথ অফ এলিজিয়েন্স টু এনি আদার স্টেট ইউ উড বি ডিসকোয়ালিফাইড টু বি এ পার্লামেন্ট মেম্বার। সেই জায়গায় এটা বলা হয়েছে। সেই জন্য ডুয়াল ন্যাশনাল হলে বাংলাদেশের নাগরিকত্ব হারায় এবং নির্বাচন করতে পারে না। এই ক্ষেত্রে আমার একটা পার্সোনাল অভিমত, আমি নিজেও ইউএস সিটিজেনশিপ রিনাউন্স করেই ইলেকশন করেছিলাম, মন্ত্রী হয়েছিলাম, যদিও বিগত পতিত সরকারের সংসদে নিয়ারলি 24 জন ছিল বিদেশি নাগরিক এবং তারা হাইড করে রেখেছিল এবং সেভাবেই মানি লন্ডারিং হতে বিদেশি বিজনেস এই অ্যাডভান্টেজগুলো তারা নিয়েছিল। অতএব সংবিধানে যেটা রয়েছে আমার মনে হয় এটা যুক্তিসঙ্গত রয়েছে এবং এটা থাকা উচিত আমি মনে করি। কিন্তু এর মাঝে একটা ক্ষতিগ্রস্তের দিক রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের ব্রেইন ড্রেইন তেমন একটা হচ্ছে না। সেই জায়গায় যদি এটাকে পৃথিবীতে প্রায় এখন 12টি দেশে ডুয়াল ন্যাশনাল ইলেকশন করতে পারে, সেই জায়গায় ফ্রান্সেও ডুয়াল ন্যাশনালিটি, লেবানন, আর্জেন্টিনা, পৃথিবীর অনেক উন্নত দেশে ডুয়াল ন্যাশনালিটি ইলেকশন করতে পারে। বাট কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আমার পার্সোনাল রিকমেন্ডেশন হচ্ছে যে প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার এই দুটা হওয়াটা বাঞ্ছনীয় আমি মনে করি না। আমি রাদার দ্যান দ্যাট আমাদের দেশে জাস্টিসরা হয়েছিল, অন্যান্য ক্ষেত্রে ডুয়াল ন্যাশনাল হতে পারে, এটা আমি বিশ্বাস করি। আমি আরেকটা অ্যাড্রেস করছি আমাদের মাহাদি, ডক্টর মাহাদি আমিন যেখানে শেষ করে আসছে সেখানে আমি একটু যেতে চাচ্ছি। আসলে তরুণদেরকে যেটা সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ দিয়েছিলেন সেটা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। হি বিকেম দ্য প্রেসিডেন্ট অ্যাট দ্য এজ অফ 41 years old। আপনাদের অনেকে মনে আছে যে ব্লু ইকোনমি যেটা এখন ইউনাইটেড নেশনসে স্বীকৃতি হয়েছে, সেই 1980-তে তিনি সারা বাংলাদেশে সকল তরুণ ছাত্রছাত্রীদের নিয়ে হিজবুল বাহারে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি বাংলাদেশের যে সম্ভাবনা এবং অদূর ভবিষ্যতে যে বাংলাদেশ অনেক বড় হবে এবং তার আয়তনে দ্বিগুণ হবে সেই কথাগুলি সেই সময় 1980 সালে বলেছিলেন। তারপর 1983-তে ইউনাইটেড নেশনসে ডক্টর হার্টম্যান এটার উপরে একটা রেজুলেশন হয়েছিল। আমি সেই জায়গায় যাচ্ছি না, আমি যাচ্ছি যে বাংলাদেশের যে সমুদ্র, এই সমুদ্রের ভিতরে যে আমাদের ব্লু ইকোনমি রয়েছে সেই ব্যাপারে কিন্তু তিনিই বলেছিলেন এবং তিনি তরুণদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন। আজকে এখানে মঞ্চে আরও কয়েকজন আমাদের বিএনপি ছাত্রদলের নেতা রয়েছে, মাহাদিন আমিন বা কাজল, তারা সবাই তরুণ। আর একটু ভেবে দেখুন, আজ থেকে 24 বছর আগে, 23 বছর আগে আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মন্ত্রী বানিয়েছিলেন। অতএব সেই সময় আমরাও তরুণ ছিলাম। এই তরুণদেরকে বিএনপি এবং বেগম খালেদা তথা শহীদ জিয়াই তিনি তরুণদেরকে অ্যাট্রাক্ট করেছিলেন এবং এই জেনারেশন জি যা ভবিষ্যৎ তরুণ আজকে যারা এই দ্বিতীয় বিপ্লবের অগ্রনায়কের ভূমিকা পালন করেছে, they are far better than the old generation in other way. The information technology they are very advanced. সেই জন্য এখন যে আলোচনাটা বাজারে আসছে যে নির্বাচন করার অর্থাৎ সংসদ সদস্য হওয়ার বয়স সীমাকে কতটা কমানো যায়, এই ক্ষেত্রে আমি মনে করি হ্যাঁ কমানো যেতে পারে,
কারণ ইনফরমেশন টেকনোলজির কারণে আজকালকের দিনে তরুণরা অনেক অ্যাডভান্স। এই তরুণদেরকে সামনে নিয়ে আমরা এগোবো, সেটা আমরা বিশ্বাস করি। এবং আমাদের ছাত্রদল, তরুণ রয়েছে, তাদের ওদের ভবিষ্যৎ ভালো হবে, সেটাও আমি বিশ্বাস করি। এর আগে আজকের আলোচনায় ডক্টর মামুন শিক্ষা কমিশন সম্পর্কে বলতে চেয়েছিলেন। উনি বলেছিলেন যে শিক্ষা সংস্কার কমিশন হওয়া। এখানে অবশ্য আমাদের অ্যাডভাইজার দুইজন রয়েছেন, অন্যরা চলে গিয়েছেন। আমি এই শিক্ষা কমিশন সম্পর্কে অনুরোধ করব এই সরকারকে, যেহেতু এই সরকার প্রধান নোবেল লরিয়েট, ওনার কাছে আমি প্রথমেই ভেবেছিলাম যে আমরা প্রথমেই শিক্ষা কমিশন পাবো, তবে সংস্কার কমিশন নয়। আমি বিশ্বাস করি পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ দেশ রয়েছে যাদের 5 কোটি জনসংখ্যাও নেই, কিন্তু আমাদের দেশে জনসংখ্যার প্রায় 5 কোটির মতো শিক্ষায় রয়েছে। স্ট্রেট 4 কোটির উপরে আমাদের স্টুডেন্ট রয়েছে। তো পৃথিবীতে যেখানে 4/3 দেশে 5 কোটি জনসংখ্যা নেই, সে দেশে আমাদের ছাত্র সংখ্যা এত বেশি। তাছাড়া পৃথিবীতে 30টির মতো ডেভেলপড নেশনে মোর পিপল আর ডাইং, লেস পিপল আর টেকিং বার্থ। ইন দিস রেসপেক্ট আমি আমাদের দেশের কথা বলবো যে আমাদের দেশে মোর পিপল আর টেকিং বার্থ, লেস পিপল আর ডাইং। ইন মিনস যে আমাদের দেশের জনসংখ্যার বিপ্লব হচ্ছে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে। সেই দিক থেকে আমরা যদি শিক্ষাকে এবং আগামী দিনে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটা উন্নত জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের উচিত বাংলাদেশে একটি পার্মানেন্ট শিক্ষা কমিশন তৈরি করা। অর্থাৎ যেটা কনস্টিটিউশনালি আমাদের অনেকগুলো রয়েছেন ইনস্টিটিউশন, যেমন দুদক রয়েছে, নির্বাচন কমিশন রয়েছে, ঠিক তেমনিভাবে প্যারালাল টু দ্য গভর্নমেন্ট এডুকেশন মিনিস্ট্রির পাশাপাশি যদি একটি পার্মানেন্ট শিক্ষা কমিশন থাকে, এই গ্লোবালাইজেশনে শিক্ষার যে অ্যাডভান্সমেন্ট এবং শিক্ষার যে পরিবর্তন এগুলির জন্য আমি মনে করি একটা কনস্টিটিউশনাল পজিশন শিক্ষা কমিশন করার প্রয়োজন রয়েছে, যেটা ওয়াচডগ হিসাবে এডুকেশন মিনিস্ট্রির সাথে প্যারালালি কাজ করবে। তাদের হয়তো কোনো এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না, কিন্তু তারা শিক্ষা মন্ত্রণালয়কে তারা সাজেশন দিতে পারবে এবং রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে পারবে এবং শিক্ষাকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা যদি শিক্ষাকে গুরুত্ব না দেই তাহলে আমরা কিন্তু পিছিয়ে যাব, যেটা আমাদের বিগত সরকার করেছে। আমাদের সরকারের সময় আমরা রাতে যদি গাড়ি চালাই হেডলাইট হাই বিমে দিয়ে এইভাবে আমরা এগোনোর চেষ্টা করতাম। আর আমি দেখেছি বিগত সরকার তারা গাড়ির পিছনে যে রিয়ার ভিউ মিরর রয়েছে এবং রিভার্স গিয়ারে দিয়ে তারা পিছনের দিকে গাড়ি চালিয়েছে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। সেই জায়গা থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং তরুণ প্রজন্মকে শিক্ষায় দীক্ষিত করতে হবে। এখানে অনেক আলোচনা হয়েছে, আমরা ছাত্রদল করেছিলাম, সেই কারণে এই আলোচনাটা আমার আনতে হয় যে আজকে মাহাদি যে আমাদের দলের যে স্ট্যান্ডগুলোর কথা বলল, যেমন আমাদের 31 দফা রাষ্ট্র মেরামতের যে কথাগুলি বলা হয়েছে, সেখানে এমন কিছু নেই যে আগামী দিনে পরিবর্তন হচ্ছে তার ভিতরে নেই। অথবা 2016-এ যে 2030 ভিশনের কথা বলা হয়েছিল, সেখানে যা বলা হয়েছে তা আজকের সংস্কারে এসে সেই কথাগুলি আমরা কিন্তু রিপিট করছি। আমাদের প্রত্যেকটি কথা রয়েছে আমাদের এই 31 দফা এবং 2030 ভিশনের মধ্যে দিয়ে। আমি আরেকটি প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। বদিউল্লাহ আলম মজুমদার, তিনি নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রধান রয়েছেন, তিনি বলেছিলেন যে মনোনয়ন, বাণিজ্য এবং কালো টাকার দৌরত্ব এবং সুষ্ঠু নির্বাচন তিনটি করার কোনো পথ তিনি খুঁজে পাচ্ছেন না। আমি ঠিক পথ খুঁজে পেয়েছি তা বলবো না, তবে আমি বলতে পারি যে মনোনয়ন বাণিজ্য আমাদের দেশে হবে না যদি দলগুলি গণতন্ত্র প্র্যাকটিস করে। আপনারা দেখুন আমাদের এখানে স্টেজে নাসির রয়েছে ছাত্র দলের, গণতান্ত্রিক প্রক্রিয়াতেই কিন্তু আমাদের প্রত্যেকটি ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, থানা কমিটি, উপজেলা কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি প্রত্যেকটি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে যারা নেতৃত্ব দিবে তারাই দল থেকে মনোনয়ন পাওয়ার যোগ্যতা অর্জন করে। সেই কারণে প্রত্যেকটি রাজনৈতিক দল যদি তাদের মনোনয়ন প্রক্রিয়াকে পরিশুদ্ধ করতে পারে তাহলে মনোনয়ন বাণিজ্য সেখানে হতে পারে না। তাছাড়া নির্বাচন কমিশনের যে নির্বাচন কমিশন অফিসার রয়েছেন তারা যদি যুক্তরাষ্ট্রের মতো প্রাইমারি করতে পারেন তাহলে দলীয় মনোনয়নের ব্যাপারে তাদের প্রত্যয়নপত্র পেতে পারে এবং সেই জায়গায় মনোনয়ন বাণিজ্য হতে পারে না। অতএব নির্বাচন কমিশনের এই সলিউশনটা রয়েছে, কারণ উন্নত বিশ্বে অর্থাৎ আমেরিকাতে আমরা দেখেছি প্রাইমারি ইলেকশন রয়েছে, সেখানে কোনো মনোনয়ন বাণিজ্য হয় না। এই বিষয়টি নিয়ে আমার মনে হয় তারা ভেবে দেখতে পারে এবং আমাদের দল থেকে সুনিশ্চিত আমরা বলতে পারি
যে দলে গণতন্ত্র রয়েছে সেই জন্য মনোনয়ন বাণিজ্যের কোনো প্রশ্নই আসে না। কালো টাকার কথা বলা হচ্ছে। কালো টাকা যদি আমরা দেখেছি এবং আমরা সেটা দেখেছি নির্বাচন কমিশন থেকেই এই বড় বড় মনস্টাররা তৈরি হচ্ছে। অর্থাৎ নির্বাচন কমিশন থেকে যারা এমপি হয় তারা সেই সার্টিফিকেট নিয়েই আমাদের দেশকে মানি লন্ডারিং হতে শুরু করে দেশকে লুট করেছে। সেই ক্ষেত্রে যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে, এই ধরনের ব্যক্তিরা যদি তারা দুদক থেকে আগাম প্রত্যয়নপত্র নিতে পারেন, অর্থাৎ এমন কোনো প্রভিশন যদি নির্বাচন কমিশন করেন যে মনোনয়ন প্রত্যাশীরা দুদক থেকে পূর্বেই তারা প্রত্যয়নপত্র নেবে, তাহলে দুদক তাদেরকে ভেরিফাই করবে যে তারা কিভাবে কালো টাকা অর্জন করেছে বা তাদের প্রত্যয়নপত্র দিবে কি দিবে না, দুদক দিবে। দুদক যদি প্রত্যয়নপত্র দেয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এটা 3 নম্বর। উনি বলেছেন সুষ্ঠু নির্বাচন করা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সুষ্ঠু নির্বাচন করতে হলে প্রথমেই দরকার আইন শৃঙ্খলার ব্যাকআপ, যেটা এখন আইন শৃঙ্খলার জন্য পুলিশ কমিশন হয়েছে, সেখানে ব্যাপক পরিবর্তন আসছে। আর দ্বিতীয়টি হচ্ছে প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, এদেরকে কোনো অবস্থায় কোনো দলের সদস্যকে নিয়োগ দেওয়া যাবে না। আমরা দেখেছি নির্বাচনগুলিতে এই প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার তারা সেই জায়গাটিতে এই নির্বাচনের সময় তারা অনেকটা নির্বাচনের রিগিংয়ের কাজ করে। আমরা যদি স্মরণ করি 2008-এর নির্বাচনে, যেটা এটিএম শামসুল হুদা এবং ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন সাহেবের কমিশন ছিল, সেই কমিশনটি কিন্তু খুব সুপরিকল্পিতভাবে এই পতিত সরকারকে এই বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রবেশ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিল। আপনারা লক্ষ্য করে দেখবেন সেই সময়ে ইন্টারনেট বা মোবাইল মিডিয়া এর আগে ইলেকশনগুলোতে ইউজ করা বন্ধ ছিল। স্পেসিফিকলি 2008-এর নির্বাচনের আগে মইনুল আহমেদ যখন 6 ঘোড়ার রাজনীতি করে ভারত থেকে ফিরে আসলেন, এই সুপরিকল্পিত সেই প্ল্যানটি তখন হয়েছিল এবং এরিয়া ডিমার্কেশনগুলো সেই সময় করা হয়েছিল কিভাবে কোথায় জিতিয়ে আনা যায় এই পতিত সরকার আওয়ামী লীগকে। এই যে মিডিয়া ইউজ করে তখন মব অ্যাটাক করা হয়েছিল কেন্দ্রগুলোতে, এগুলির এক্সপেরিয়েন্স যাদের রয়েছে তারা জানে। এই যে নির্বাচন কমিশন, সংস্কার কমিশন হয়েছে, সেখানে যারা রয়েছেন সকলেই অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, কিন্তু নির্বাচন করেছে 2, 4, 5, 10 বার এই ধরনের কোনো লোককে ওই কমিটির সদস্য করা হয়নি। সেই জন্য নির্বাচনের যে খুঁটিনাটি দিকগুলো রয়েছে, কিভাবে রিগিং হয়, সেগুলি সম্পর্কে তারা এতটা ওয়াকেবল হতে পারেননি। সেই জন্যে আমি বলবো নির্বাচন কমিশন যদি সঠিকভাবে একটি রূপরেখা তৈরি করে এবং সেটা যদি তারা সাবমিট করে এবং সেটা পাবলিক হিয়ারিংয়ের মধ্য দিয়ে যদি আসে, আমি নিশ্চিত যে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এখানে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বক্তব্য দেওয়া হয়েছে। দেখুন, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এর আগে কোনো আন্দোলনে সম্পৃক্ত ছিল না। আমরা সুস্পষ্টভাবে বলতে পারি এই প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট 1992 সালে বেগম খালেদা জিয়াই করেছিল এবং এই প্রাইভেট ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল বলেই তারা আজকের এই দিনে এসে এই জনগণের সাথে সম্পৃক্ত হয়ে এই জুলাই 36 আন্দোলনে আত্মহতি দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। আমি অত্যন্ত আশাবাদী যে সরকার হয়েছে এই সরকারকে যথোপযুক্ত এবং যৌক্তিক সময় দেওয়ার কথা আজকেও আমাদের মহাসচিব বলে গিয়েছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিএনপিকে একটি তর্কের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে যে আমরা সংস্কার চাই না, নির্বাচন চাই। মোটেও এটি সত্য নয়। আজকেও মহাসচিব এটি ব্যক্ত করেছেন যে আমরা বলছি যে সংস্কারের যে জায়গায় প্রয়োজন রয়েছে সেই সংস্কারগুলো হোক এবং তারপরেই নির্বাচন হোক। কিন্তু নির্বাচনের রোড ম্যাপের ব্যাপারে আমি একজন প্রার্থী হিসেবে বলতে পারি যে আমরা সকলেই জানতে চাই কখন কোন সময় নির্বাচন হবে। এটি রোডম্যাপ আমাদের জানা দরকার। সেই জন্য আমরা বারবার বলছি, আমরা আশা করি ভ্যাকটামের কথা না বলে এই সরকার আমাদেরকে সুস্পষ্টভাবে, যদিও বলা হয়েছে 2025 ডিসেম্বরের ভিতরে, আবার বলা হচ্ছে না 2026 জুনে, আমরা এই বিষয়টি সুস্পষ্টভাবে বর্তমান সরকারের কাছে জানতে চাই। আমি আর বক্তব্য না বাড়িয়ে আমি বলবো এই জুলাই 36 যে আন্দোলন করেছিল, এই শহীদের আত্মহত্যের বিনিময়ে আমরা যে দ্বিতীয়বার আবার যে স্বাধীনতা পেয়েছি, এটার যেন পুনরাবৃত্তি না হয়। এখানেই যেন আমাদের এই আন্দোলনেই যেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শেষ আন্দোলন হয় এবং তাদের স্মৃতি চিরজাগরুক রেখে আমরা আগামী দিনে বাংলাদেশ গড়ে তুলব। এই প্রত্যয় নিয়ে আমি এই কেয়ারটেকার গভর্নমেন্টকে অনুরোধ করব,
ওনারা যদি রাজনৈতিক দলগুলোর সাথে একটু আলোচনা করেন ঘন ঘন, তাহলে মানুষের সকল কথা বুঝতে পারবেন, জনগণের কাছে যেতে পারবেন। এই আহ্বান জানিয়ে আমি আবারও আমাদের দুইজন উপদেষ্টা রয়েছে তরুণ প্রজন্মের, তাদেরকে সফলতা কামনা করে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার পরিকল্পনা তারা দিবে। আমি সকলকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হন সেই প্রার্থনা করে আমার বক্তব্য শুরু করছি। সঞ্চালক যে এই প্রশ্নটা করেছেন, হ্যাঁ, সংবিধানের সেই বিষয়টা আমি বলি হচ্ছে এই যে চাপিয়ে দেওয়ার প্রবণতা, আওয়ামী লীগ যেভাবে হচ্ছে তাকে সে মনে করে দাবি করে যে তারা হচ্ছে সংখ্যালঘুদের জন্য রক্ষক, ঠিক একইভাবে হচ্ছে আমরা আজকে যে এখানে সম্মিলিতভাবে এখানে যে এসে কথা বলতে পারছি, হ্যাঁ, তো আমি বলবো হচ্ছে সে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকেও সে কিন্তু নিজের করে নিয়েছিল। ঠিক তেমনিভাবে হচ্ছে সংখ্যালঘুদের হচ্ছে তারা যে রক্ষা দায়িত্বে নিয়েছে, সেও নিজ দায়িত্বে নিয়েছে, কিন্তু আদতে কতটুকু সেটা ছিল সেটা আপনারা সবাই জানেন, বিশ্বজিৎ থেকে শুরু করে সব জায়গায়। তো আমি এই জায়গায় বলবো হচ্ছে আপনার দেখেন সংবিধানের কথা যেহেতু এসছে, ৭২ যখন সংবিধানে হচ্ছে এম.এন. লারমা, মানবেন্দ্র নারায়ণ লারমা আমাদের পরিচিতি, সে বাঙালি ভিন্ন আরও যে সমস্ত শ্রেণী, যে সকল শ্রেণীর তিনি কিন্তু অন্তর্ভুক্তি চেয়েছিলেন। আজকে যে আমরা ৫০ বছর ৫৩ বছর পর যে অন্তর্ভুক্তির কথা বলছি সংবিধানে, সেই অন্তর্ভুক্তির কথা কিন্তু এম.এন. লারমা হচ্ছে ১৯৭২ সালে বলেছেন, কিন্তু সেই সময় হচ্ছে জোরপূর্বক এবং যে এত বাঙালি জাত্যাভিমান ছিল তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জোরে হচ্ছে সেই সময় হচ্ছে বাঙালি পরিচিতিটা জাতীয়তাবাদটা হচ্ছে বাংলাদেশে যে সমস্ত জাতিসত্তার ছিল, জাতিগোষ্ঠী ছিল তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এম.এন. লারমা বলেছিলেন আমরা বাঙালি নই, কারণ আমাদের ভিন্ন ভিন্ন পরিচিতি আছে, আমরা সবাই বাংলাদেশি, যেটা হচ্ছে পরবর্তীতে হচ্ছে যেই সরকার এসেছিলেন তারা হচ্ছে আমাদের সেই বাংলাদেশের জাতীয়তাবাদকে হচ্ছে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। পরবর্তীতে আবার বাঙালি জাতীয়তাবাদের সাথে আমাদেরকে মিশিয়ে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে হচ্ছে আমাদের যে উপর যে চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, সেটা আপনারা দেখেন হচ্ছে বাঙালি সংস্কৃতি, যে মুক্তিযুদ্ধের আপনার যদি ৬ নাম্বার কথা যিনি বলেছেন, হ্যাঁ, অনুচ্ছেদ ৬-এ সেখানেও কিন্তু বলা আছে বাঙালি যে মুক্তিযুদ্ধ করেছে, বাঙালি সংস্কৃতি রক্ষা বা এই যে জাতীয়তার কথা বলা হয়েছে, আমি পুরোপুরি বলতে পারছি না সেটা, তো আপনারা সংবিধান খুললে দেখতে পাবেন। তো এখানে তো বাঙালি ছাড়াও হচ্ছে কিন্তু এখানে যে সমস্ত জাতিগোষ্ঠী রয়েছে তারাও কিন্তু মন প্রাণ দিয়ে হচ্ছে মুক্তিযুদ্ধ করেছিল, তাদের স্বীকৃতিটা কিন্তু আসেনি। তো এই যে বৈষম্য, স্বাধীনতা ৫৩ বছর ধরে যে বৈষম্য শ্রেণী যে বৈষম্য ছিল, সেই বৈষম্যের কিন্তু বিস্ফোরণতা হয়েছে হচ্ছে এই জুলাইয়ে, হ্যাঁ, কারণ এই বিস্ফোরণটা অনেক আগে হওয়া দরকার ছিল। আমি যদি বলি হচ্ছে এম.এন. লারমা যখন হচ্ছে ৭২ সালে সংবিধানে হচ্ছে তার অন্তর্ভুক্তির জন্য এবং সকল শ্রেণীর অন্তর্ভুক্তির জন্য যে বারবার কথা বলতে চেয়েছিলেন গণপরিষদে, কথা বলতে দেয়া হয়নি, ঠিক একইভাবে এই বয়সটা কোন বয়সে, তখন কিন্তু তার বয়স ছিল মাত্র ৩০-৩২ বছর বয়স, যেই বয়সে হচ্ছে আপনারা অনেকে আছেন, অনেকে তার চেয়ে ছোট, এই যে আপনাদের মধ্যে যে তারুণ্যের যে একটা শক্তি, সেই শক্তি কিন্তু এম.এন. লারমারও ছিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে হচ্ছে তাকে চাপিয়ে দেওয়া হয়েছিল। তা সে শুধুমাত্র জাতিসত্তাদের কথা বলেনি, সেখানে কিন্তু জেলে তাঁতি থেকে শুরু করে যৌনকর্মী সবার কথা বলেছেন, তিনি সবার অন্তর্ভুক্তির কথা বলেছিলেন, কিন্তু তার কথা শোনা হয়নি। আজকে আমরা ৫০ বছর পরে এসে হচ্ছে সেই উপলব্ধি করতে পারছি যে আমাদের আসলে দেশকে এগিয়ে নিতে হলে হচ্ছে আমাদেরকে অবশ্যই অন্তর্ভুক্তি হতে হবে, সবার এই দেশের সকল নাগরিকের সমান অন্তর্ভুক্তি থাকা জরুরি। তো আমি মনে করি আওয়ামী লীগ যেই দাবিদার মনে করে সংখ্যালঘুদের রক্ষা কবচ হিসেবে রক্ষাকারী, আদতে সে কতটুকু রক্ষা করতে পেরেছে? তাহলে সে গত ১৫ বছর ধরে ক্ষমতায় ছিল, কেন বারবার হচ্ছে সংখ্যালঘুদের উপর হামলা হয়, হিন্দুদের মন্দিরে কেন হামলা হয়, মূর্তি কেন ভাঙা হয়, এই বিষয়গুলো কেন সে রক্ষা করতে পারে? তার মানে হচ্ছে সে যে দাবি করে সেই দাবি সে আসলে করতে পারেনি, সে প্রকৃত হচ্ছে ফেসিস্ট আচরণ করেছে। ঠিক একইভাবে পাহাড়ে একইভাবে হচ্ছে সে একের পর এক আক্রমণের ঘটনা ঘটেছে, সে তো ওগুলো প্রতিরোধ করতে পারেনি। কাজে হচ্ছে সে যে দাবিটা করতো সে দাবিটা আদতে হচ্ছে তাদের সে বলতে হচ্ছে আমি এখানে ফেসিস্ট সরকার যে আওয়ামী সরকারের কথা বলছি, সে আমরা আমাদের প্রকৃত অর্থে হয়তো মিষ্টি কথা বলেছে, কিন্তু আদতে হচ্ছে আমাদেরকে সেই মিষ্টি কথায় ভোলানো সম্ভব হয়নি। তো আমি মনে করি হচ্ছে এই যে জুলাই বিপ্লবের মাধ্যমে হচ্ছে যে বৈষম্যহীন আমরা রাষ্ট্রের কথা ভাবছি, বর্তমান প্রজন্ম, শুরুতে সঞ্চালক বলেছিলেন যে আমরা দিন যত গড়াচ্ছে, আমি নিজে অবাক হয়েছি, আমিও ঘন্টা ২ আগে এসেছি, তখন থেকে দেখছি হচ্ছে যে অডিয়েন্স পুরো ফুল, হ্যাঁ,
আমরা তো হচ্ছে এর আগে দেখেছি যতবার অনুষ্ঠান করি, যত সময় গড়ায় তখন হচ্ছে আমাদের আশঙ্কা থাকে কেউ শোনার থাকবে কিনা, স্টেজ ভর্তি কিন্তু শোনার কেউ থাকে না। এই যে আজকে অডিয়েন্স ভর্তি, তার মানে হচ্ছে পরিবর্তন, সবাই পরিবর্তন চাচ্ছে, সবাই শুনতে চাচ্ছে। জাতীয় সংলাপের মতো আজকে সংলাপে হচ্ছে সবাই শুনতে এসছে, আসলে সবাই আমরা পরিবর্তন চাচ্ছি। তো আমি এই কথাটা আজকে এই অডিয়েন্সের মাধ্যমে হচ্ছে সারা বাংলাদেশের কাছে হচ্ছে আমার এই মানে আর্জি থাকবে, সেটা হচ্ছে আমরা যে বৈষম্যহীন রাষ্ট্রের কথা ভাবছি, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটা যে চিন্তা করছি, আমাদের দৃষ্টিভঙ্গি ওরা যাতে এই জিনিসটা না হয়। আমরা এখানে সবাই সকল শ্রেণী, আমরা সবাই দেশের নাগরিক, আমরা সকলে মিলে হচ্ছে দেশের অগ্রগতির জন্য কাজ করে যাব। তো এই যে অন্তর্ভুক্তিমূলক বর্তমান প্রজন্মই পারবে হচ্ছে, আমি মনে করি হচ্ছে এই তরুণ প্রজন্মের কাছে হচ্ছে আমার আর্জি, সেটা হচ্ছে তারাই হচ্ছে সবাইকে হচ্ছে একসাথে মানে এনে একই প্ল্যাটফর্মে এসে, একই ছাতা নিচে এসে আমরা বাংলাদেশকে হচ্ছে এগিয়ে নিয়ে যাব। হয়তো আমি আপনাদের তুলনায় আমি হয়তো বা আরেক প্রজন্ম, আপনারা আমার পরের প্রজন্ম, আমি মনে করি হচ্ছে আমি মশালটা যতটুকু নিয়ে এসেছি এরপরে হচ্ছে আপনাদের হাতে সেই মশাল যাবে। সেই মশাল কারণ হচ্ছে উন্নয়নের ধারাটা হচ্ছে একটা রিলে দৌড়ের মতো, আমি যতটুকু নিতে পেরেছি এরপরে হচ্ছে আপনারা নিয়ে যাবেন, আপনারা তার আরও আপনাদের পরের প্রজন্মের জন্য সেই মশালটা, উন্নয়নের মশালটা নিয়ে যাবেন। তো আমাদের দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন হোক, আমরা সবাই মিলে সকল শ্রেণী মিলে হচ্ছে আমরা দেশের উন্নয়নে এগিয়ে আসবো, সেটাই হচ্ছে প্রত্যাশা। ফ্যাসিবাদের দোসররা সবচেয়ে বেশি সক্রিয় ছিল বিচার বিভাগে, এবং বিচার বিভাগ পরবর্তী দিনেও যাতে কোনো এই জাতীয় দলীয়করণ না হয় সেই ব্যাপারে তার ব্যক্তিগত অভিমত, এবং একই সাথে এই যে রক্তের ঋণ এবং ঐক্যের আকাঙ্ক্ষা সেই ব্যাপারে তার ব্যক্তিগত অভিমত জানার জন্য তার কাছে দৃষ্টি আকর্ষণ করছি রুহুল কুদ্দুস কাজল, প্লিজ। ধন্যবাদ জনাব সাইদ আব্দুল্লাহ। আমি দুঃখের সঙ্গে বলতে চাই যে একটি সভ্য রাষ্ট্রের, আই এম সেইং দ্য ওয়ার্ড সভ্য রাষ্ট্র, একটি সভ্য রাষ্ট্রের সভ্যতা এবং কিংবা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ক্যারেক্টারের অন্যতম উপাদান হচ্ছে সেই দেশের বিচার বিভাগ কতটা স্বাধীন। দুর্ভাগ্যজনকভাবে বিগত 15 বছর বিচার বিভাগকে একেবারে দলীয়ভাবে ব্যবহার করা হয়েছে। সুতরাং যে বিচার বিভাগের উচিত ছিল একটা নির্দলীয় অবস্থান থেকে মানুষের আকাঙ্ক্ষার বিচার করা, মানুষের প্রত্যাশার বিচার করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সেখান থেকে বেরিয়ে গিয়ে তারা অনেকটা দলীয় বিবেচনায় সমস্ত কিছু বিবেচনা করেছেন। যে কারণেই বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের 60 লক্ষাধিক নেতাকর্মীর মিথ্যা মামলায় দীর্ঘদিন পর্যন্ত কারাবাস করতে হয়েছে। নাসির সহ আমি, আমার নিজেও একজন আইনজীবী, আমাকেও কারাবাস করতে হয়েছে। এটা আপনারা শুনে অনেক আশ্চর্য হবেন, আমাকেও 5 দিনের রিমান্ডে থাকতে হয়েছে। সুতরাং আমি বলছি যে অত্যাচার এবং নিপীড়নের মাত্রা কতটুকু পর্যন্ত, এবং সেক্ষেত্রে বিচার বিভাগে অত্যন্ত নগ্নভাবে ব্যবহার করা হয়েছে। আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে যেমন আপনাদের খেয়াল করে দেখবেন যে আসলে আমি যখন এই কথাগুলো বলি আমার কিন্তু অনেকটা সেলফ রেস্ট্রেইন আমাকে মেনটেন করতে হয়। সেলফ রেস্ট্রেইন মেনটেন করতে হয় এই কারণে যে আমি একজন সচেতন নাগরিক, আমি চাই বাংলাদেশের বিচার বিভাগ অত্যন্ত মাথা উঁচু করে দাঁড়াক। সুতরাং আমার কথায় কোনো কারণে বিচার বিভাগের প্রতি মানুষের অশ্রদ্ধা সৃষ্টি হোক সেটা আমি চাই না। তবে বিগত সময়ের মধ্যে, বিগত সময়কালে, ফ্যাসিবাদ কালে বিচার বিভাগের প্রতি মানুষের যে অনাস্থা, অপ্রকাশিত অনাস্থা কিংবা প্রকাশিত অনাস্থা প্রকাশিত হয়েছে, আমার প্রত্যাশা থাকবে অবিলম্বে এই প্রত্যাশার, এই অনাস্থার জায়গা থেকে বেরিয়ে এসে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে এবং বিচার বিভাগকে তারা মনে করবে তাদের আশা এবং তাদের ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল। আরো দু একটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই। জনাব বদিউল আলম মজুমদার সাহেব এখানে থাকলে মনে হয় আমার বক্তব্য দেওয়ার সুবিধা হতো। আমি আমাদের যে ঐক্যের যে প্রসঙ্গ, সেখানে আমি 2টা স্পেসিফিক উদাহরণ আপনাদেরকে দিতে চাই। আপনারা জানেন যে 15 সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানকে কাটাছেড়া করে একেবারেই আওয়ামী লীগের দলীয় মুখপত্র হিসেবে বানানোর চেষ্টা করা হয়েছে। পরিবর্তিত বাংলাদেশে জনাব বদিউল আলম মজুমদার একটি রিট পিটিশন দায়ের করেছেন এবং সেই রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে বিএনপি, জামাত সহ বড় রাজনৈতিক দলগুলো রাজনৈতিকভাবে সেখানে অংশগ্রহণ করেছে। আমারও সুযোগ হয়েছে বিএনপির পক্ষ থেকে সেই মামলায় প্রতিদ্বন্দ্বিতা করা। এখানে ব্যারিস্টার বেলায়েত আছেন, তিনি যদিও জামাত ইসলামের রাজনীতির সঙ্গে ছাত্র জীবন থেকে ছিলেন, কিন্তু তারাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইন্টারভিনার হিসেবে সেই মামলায় অন্তর্ভুক্ত হয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ 4টি সংবিধানের সংশোধনী, 15 সংশোধনী, 5টি মূলত, 1-2টা ভাগ, সেটা কিন্তু বাতিল ঘোষণা করেছেন এবং ইতিমধ্যেই বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলো সেগুলোকে স্বাগত জানিয়েছে। ওই সংশোধনী রায়ের মাধ্যমে বলা হয়েছে এই সংশোধনের বাইরে বাকি যে সমস্ত সংশোধনীগুলো করা দরকার সেগুলো পরবর্তী নির্বাচিত সরকার তারা কিন্তু সংশোধনের মাধ্যমে সংবিধানকে যুগোপযোগী করবে।
সুতরাং বর্তমান বিদ্যমান সংবিধানের সংশোধনের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশের জন্য একটি যুগোপযোগী সংবিধান করার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাটা নির্বাচিত সরকারের, পরবর্তী নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়িত হবে। এটা কিন্তু আদালতের পক্ষ থেকেও বলা হয়েছে স্পষ্ট। আমি এখন যেটা মনে করি যে আমাদের যে আকাঙ্ক্ষার যে জায়গাটি, সে জায়গাটি সম্পর্কে আমি খুব ছোট করে বলি। আমি খুব বড় একাডেমিশিয়ান যারা আছেন তারা বই পুস্তক থেকে কথা বলেন, আমি সোজা কথায় বলি, সোজা সাপটা। আমি কি চাই ব্যক্তি হিসেবে, আওয়ামী লীগ যা যা করেছে, আওয়ামী লীগ যে সমস্ত দুষ্কর্ম করেছে, যে কারণে আমরা তাদেরকে গালি দিতাম, আমার প্রত্যাশা পরবর্তী সরকার, বর্তমান সরকার, ভবিষ্যৎ সরকার, তারা সে কোনো কাজ করবে না। এটা প্রধান আকাঙ্ক্ষা। আমি ভোট দিতে পারি নাই, আমি ভোট দিতে চাই। দুঃশাসন ছিল, আমি সুশাসন চাই। বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই। সংবাদপত্রের মুক্ত স্বাধীনতা ছিল না, আমি সংবাদপত্রের স্বাধীনতা চাই। আমি ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে আমার অধিকার চাই, আমার নিরাপত্তা চাই, আমার পরবর্তী প্রজন্মের শিক্ষা চাই, চিকিৎসা চাই। এগুলো হচ্ছে আমার বেসিক।